প্রজন্ম থেকে প্রজন্মে যে ধারাবাহিকতা বয়ে চলেছে কায়সার সিনহার পরিবার। আফজালুর রহমান সিনহা বা কায়সার সিনহা নামে যাকে আমরা চিনতাম তিনি আজ অতীত, কিন্তু তার সুযোগ্য সন্তান ফাহিম সিনহা তার সেই ধারাবাহিকতা বয়ে চলেছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, যেখানে আমরা বিষয় হিসেবে বেছে নিয়েছি এই পরম্পরাকে। বাবার হাত ধরে ছেলে এখন বাংলাদেশের প্রতিষ্ঠিত সংগঠক। স্বাগত জানাচ্ছি ফাহিম সিনহা আপনাকে আমাদের আয়োজনে। ধন্যবাদ। আমরা বলছিলাম যে ফাহিম সিনহা, যে পরম্পরা, বাবার প্রভাব আপনার জীবনে আসলে কতটা? আফজালুর রহমান সিনহাকে আমরা দেখেছি কিংবা মানুষ দেখেছে বাংলাদেশের, তিনি একজন সফল ব্যবসায়ী, সংগঠক, ক্রীড়া অন্তঃপ্রাণ ব্যক্তি। সংগঠক হওয়ার জন্য যে প্রভাবিত হব এটা কখনো ভাবিনি। প্রথমে সবসময় ইচ্ছা ছিল খেলোয়াড় হব, খেলাধুলা করতাম। আপনার ছোটোবেলা থেকে বিভিন্ন একাডেমিতে ক্রিকেট খেলেছি, কিছু বছর আপনার সেকেন্ড ডিভিশন ক্রিকেটও খেলেছি। তো খেলতে খেলতে দেখা যায় আপনার পড়াশোনাটা সিরিয়াসলি করার জন্য বাবার থেকে একটু অবজেকশন আসে যে যেহেতু সেকেন্ড ডিভিশন আপনার প্রফেশনাল সিজন, তো ক্লাস টাস আপনার মিস হয়ে যেত। তো তখন বললো এখন দরকার নেই, আপনার ওই টাইমে আপনার গ্যাপ দিয়ে তো আর প্রফেশনাল ক্রিকেটে আসা যেত না। তখন চিন্তা করলাম যে অল্টারনেটিভ কি করা যায়। তো ধরেন আপনার এই সূর্য তরুণ টিম চালানো, তারপরে আপনার তখন আপনার ওই টাইমে আপনার কর্পোরেট লিগ হতো, কর্পোরেট লিগের সাথে ইনভলভ হলাম। প্লাস নিজে আপনার খেলোয়াড় হওয়ার যেহেতু একটা ইচ্ছা ছিল, একটা ন্যাশনাল লেভেলে কিছু একটা করব, কোনো একটা খেলার সাথে ইনভলভ হব, বিলিয়ার্ডের সাথে একটু ইন্টারেস্ট গ্রো করলো। মূলত সংগঠক হিসাবে যদি জিজ্ঞেস করেন, 2009-এ আপনার প্রথম আমার সূর্য তরুণ ক্লাবের সাথে ফুললি ইনভলভ হয়ে একদম পুরাপুরি টিম পরিচালনা করার জন্য যা যা দরকার, আমাদের খালেদ মাসুদ পাইলট ভাই তখন কোচ, ক্যাপ্টেন কাম কোচ ছিলেন, আর বাকি সূর্য তরুণ ক্লাবের অফিসিয়ালদের সাথে পুরাপুরি মিলে পুরা দায়িত্বটা নিলাম। দল চালানোর একদম আপনার প্র্যাকটিস থেকে শুরু করে খেলার দিন টসের আগে মাঠে প্রেজেন্ট থাকা, প্লেয়ারদের সাথে আপনার কমিউনিকেশনে থাকা, টিমটা ভালো করার জন্য কোন জায়গায় গ্যাপ আছে, কি করা দরকার, প্লেয়ারদের আপনার চাহিদাটা কি, বাকি অফিসার্সদের চাহিদাটা কি। তো অ্যাকচুয়ালি আপনার একটা টিমের তো গোল থাকে চ্যাম্পিয়ন হওয়া, বেস্ট পারফরমেন্স মাঠে এনশিওর করা। তো ওইটাই হচ্ছে আপনার প্রথম, ধরেন পাইলট ভাই বা বাকি সংগঠক যারা ক্লাবে আছেন, যেহেতু আব্বা ওইভাবে তখন সময় দিতে পারছিলেন না, আমি ভলেন্টারিলি এগিয়ে আসলাম। তো এটা আসলে প্রথম বলবো না, এর আগে একটা ছোট এক্সাম্পল আছে, ছোট এক্সপিরিয়েন্স আছে আর কি। 2006-7 ওই টাইমে আপনার আব্বা একটু ব্যস্ততার কারণে কর্পোরেট লিগে একমি পার্টিসিপেট করবে কি না এটা বুঝে উঠতে পারছিল না। তো তখন কিছু প্লেয়াররা আমাকে ফোন দেয় যে তোমার আব্বা তো ব্যস্ত, তুমি আমাদের হেল্প করো, তোমরা যদি টিম করো তাহলে তোমাদের টিমে খেলবো। যেহেতু আপনার মিড-90s-এ আব্বাস ডিরেক্ট আপনার মাঠে থেকে আপনার টিম পরিচালনা করতেন। একটা বড় গ্যাপ পড়ার পরে 2003-4-এ যখন আবার নতুন করে শুরু হয়, তখন তো উনি টাইম দিতে পারছিলেন না। তখন হান্নান সরকার, হাবিবুল বাশার সুমন ভাই, ওনারা আমাকে অ্যাপ্রোচ করে। তো ওনাদের অ্যাপ্রোচের কারণে আমিও ইনভলভ হয়ে যাই। তার খেলাটা আপনার খুব পছন্দের জিনিস, যে কারণে নিজে খেলতে না পারলেও খেলার সাথে আপনি সম্পৃক্ত হওয়াটা ছাড়তে চাননি কখনোই? না, মাঠে থাকার একটা ইচ্ছা ছিল, প্লেয়ারদের সাথে থাকার একটা ইচ্ছা ছিল। প্লেয়ারদের থেকে অনেক কিছু শিখেছি। ওই আমলের যারা প্লেয়ার ছিলেন এখন বেশিরভাগই রিটায়ার্ড, আপনার স্টার্টিং ফ্রম আকরাম ভাইদের জেনারেশন, তারপরে আপনার সুমন ভাইদের জেনারেশন, সবার সাথেই মোটামুটি একটা ভালো সম্পর্ক ছিল এবং ওনাদের সাথে সময় কাটাতে কাটাতে আপনার অনেক কিছু শিখেছি। আচ্ছা, যে প্লেয়ারদের পার্সপেক্টিভটা, যে তাদের পয়েন্ট অফ ভিউটা কি, একটা সংগঠক থেকে তারা কি চায়, কি এক্সপেক্ট করে। আর এমনিতে বাসায় আমরা যেটা বলছিলাম যে বাবার প্রভাব আপনার উপরে কতটুকু, এই সংগঠক হওয়ার ক্ষেত্রেই বলি কিংবা মানুষ হওয়ার ক্ষেত্রেই বলি? এই যে এটা ন্যাচারালি, যেহেতু বাবার সাথে ছোটোবেলায় খেলা দেখতে যেতাম, ওইভাবে আপনার প্লেয়ারদের সাথে একটা পার্সোনাল রিলেশনশিপ বিল্ড করি, যেটা এখন পর্যন্ত কন্টিনিউশন আছে। এখনও তখনকার প্লেয়ারদের সাথে এখনও রেগুলার যোগাযোগে আছি, রেগুলার আড্ডা মারি, এখনও শিখছি কোথায় কোথায় ডেভেলপ করা যায়। আমার এরিয়া অফ ওয়ার্কে
আমার ভুলগুলো কোথায় হচ্ছে বা একটা ডিফারেন্স মেক কিভাবে করা যায়। সবারই ওপিনিয়ন নেই, যেটা বললাম মানে শেখাটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। তো আমার মনে হয় যারা মাঠে খেলে এসেছে এবং এখনও ক্রিকেটে বিভিন্ন ক্ষেত্রে আপনার তাদের একটা ইনভলভমেন্টস আছে, অনেকের নাই অনেকের আছে, মানে ক্রিকেট বোর্ডে না থাকলেও বাইরে আছে। তো কন্টিনিউয়াসলি তাদের থেকে শেখা এবং ওই জিনিসটা ইভেনচুয়ালি যে ক্রিকেট বোর্ডে আসার পরে ওগুলো ইমপ্লিমেন্ট করা। আবারও যেটা জানতে চাচ্ছি যে বাসায় কি কখনো ক্রিকেট নিয়ে কথা হতো, কোনো স্মৃতি কি বাবার সঙ্গে আছে খেলা রিলেটেড আপনার, না না, যেটা আপনি বলতে চান আমাদেরকে? খেলা রিলেটেড তো সবসময় খেলা দেখতাম একসাথে। বাংলাদেশের খেলা হলো তো বাবা আবাহনী সূর্য তরুণ ছিলেন, আপনার কি অন্য কোনো ক্লাবের সঙ্গে কখনো ডিরেক্ট হতো ছিল কিনা? না, ডিরেক্ট ছিল না। বাবা যেমন আপনার ছিল, আপনার আবাহনীর হকি চেয়ারম্যান ছিলেন। তো আব্বা মারা যাওয়ার পরে হকিটা টেক ওভার করি আমি, এখনও করছি। আর সূর্য তরুণ ক্লাবের সাথে এখনও আছি। তো ওই যে বাই ডিফল্ট মাঠে যেতাম, অটোমেটিক্যালি আব্বা যখন ব্যস্ত হয়ে গেল তখন মনে করলাম এই দায়িত্বটা একটু আমি নেই, একটু হেল্প করি। পাশাপাশি যখন যে 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 অ্যাক্টিভিটিগুলো করছি ওনার থেকে সাজেশন নেওয়া। আর বাসার কথা যেটা বললেন, খেলা দেখার সময় মানে স্পেশালি ফুটবল খেলার সময় হতো যে মানে আমার কখনো এমন ছিল না যে আমি আর্জেন্টিনা সাপোর্ট করব। মানে আমার শুরুটা ছিল হচ্ছে আমি নেদারল্যান্ডের সাপোর্টার ছিলাম। নেদারল্যান্ডস, আচ্ছা, টোটাল ফুটবল। জি, ওই টাইমে আপনার নেদারল্যান্ডের খেলাটা খুব ভালো লাগতো। আপনার বাংলাদেশে যখন আপনার যখন আপনার কেবল টেলিভিশন আসে, ডিশ অ্যান্টেনা, তখন আপনার ডাচ লিগটা দেখাতো। আচ্ছা, তো ওইভাবে আপনার আমি প্রথম দেখা শুরু করি ডাচ লিগটা। ওই কারণে আপনার ডাচ ক্রিকেটের প্রতি একটা সফট কর্নার কাজ করে, যেহেতু শুরু থেকে দেখেছি। মানে একটা বিষয় ছিল যে আব্বা যদি ব্রাজিল সাপোর্ট করতো, আমি অপোনেন্ট টিমটাকে সাপোর্ট করতাম। তো একটা এক্সাইটমেন্ট বাসার মধ্যে, যেটা প্রতিদ্বন্দ্বিতা কিংবা একটা মানে এটা কি ইচ্ছা করে আপনি করতেন তখন নাকি? এটা মানে আব্বা ইচ্ছা করে করতো। আচ্ছা, মানে আপনি যে টিম করতেন তার উল্টাটা? ব্রাজিল বাদে। আচ্ছা, ব্রাজিল ওনার ফেভারিট টিম ছিল। তো ব্রাজিল বাদে দেখা যায় আমার বোন, আমার আম্মা বা অন্যান্য ফ্যামিলি মেম্বার ম্যাক্সিমাম হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার। আচ্ছা, তো মানে আব্বা আবার আর্জেন্টিনা বা মানে ব্রাজিলের পরে আর্জেন্টিনা সাপোর্ট করতো। তো দেখা যাচ্ছে আপনার আর্জেন্টিনা নেদারল্যান্ডের খেলা হচ্ছে, ওই যে 98 ওয়ার্ল্ড কাপ যদি আমরা মনে করি, কোয়ার্টার ফাইনালে আপনার আর্জেন্টিনার নেদারল্যান্ডের খেলা হচ্ছে। তো পুরা বাসা ফুল ফ্যামিলি আপনার আর্জেন্টিনা, আমি একা নেদারল্যান্ডের জার্সি পরে খেলা দেখছি। মানে খেলাধুলাই আপনার পছন্দ। আমরা জানি যে আপনি বিলিয়ার্ড, স্নুকার একদম ন্যাশনাল লেভেলে খেলেছেন, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে খেলেছেন এবং বাংলাদেশ চ্যাম্পিয়নও ছিলেন। সেই খেলাটার প্রতি ভালোবাসা কিভাবে শুরু হলো? যে কোনো প্রফেশনাল স্পোর্টসে যেরকম সময় দিতে হয়, ট্রেনিং করতে হয়, কোচদের সাথে কাজ করতে হয়। ইভেন আমি বায়োমেকানিক্সও করেছি বিলিয়ার্ডে। আচ্ছা, আমি আমেরিকান একজন কোচ নিয়ে এসেছিলাম, যিনি বায়োমেকানিক্সের একজন এক্সপার্ট। তো ওনার সাথে আপনার 2015-তে আমি 2 সপ্তাহ কাটাই। তো মানে বেসিক্যালি আমি পুল স্নুকার মিলে 3বার সিঙ্গেলস চ্যাম্পিয়ন ছিলাম আর একবার স্নুকারে টিম চ্যাম্পিয়ন ছিলাম। সো আপনার যেহেতু মানে যেটাই করব সিরিয়াসলি করব, সময় কাটানোর জন্য না। তো খেলতে যাব, হেরে চলে আসব, বিষয়টা ওইরকম ছিল না। মানে একটা জেদ বা একটা টার্গেট ছিল যে খেললে ভালো মতো খেলতে হবে, জিততে হবে। তো ন্যাশনাল চ্যাম্পিয়ন পর্যন্ত আল্লাহর রহমতে গেলাম। পরে আপনার বিভিন্ন কারণে, বাবা মারা যাওয়ার পরে আপনার অন্যান্য জায়গায় ব্যস্ততার কারণে ছেড়ে দিতে হলো। তখন চিন্তা করলাম মানে ফুললি ক্রিকেট অর্গানাইজিংয়ে ফোকাস করি। আর হকি তো একটাই সিজন, সো খুব বেশি সময় ওটাতে যায় না। তাছাড়া যতটুকু পারি ক্রিকেটের সাথে থাকি। আমরা আপনার বাবার কথা বলছিলাম যে বাবার খেলা রিলেটেড কোনো স্মৃতি কি আপনার মনে পড়ে, যে আপনাকে কোনো একটা উপদেশ দিয়ে গিয়েছেন যেটা আপনি এখনও খুব অনুসরণ করার চেষ্টা করেন? মানে আমি আব্বার ইটা ফলো করতাম, আপনার আব্বার যে নেচারটা, দ্য ওয়ে হি ডেল্ট উইথ প্লেয়ার্স, একটা বড় ভাইয়ের মতো, একটা আস্থার জায়গা। তো আমার মনে হয় কোনো না কোনো ক্ষেত্রে এই জিনিসটা আমি দেখি একটু মিসিং। মানে আমি কাউকে এখনকার সময়ে, মানে এটা আমি বিসিবিতে বলবো না, আমি ওভারঅল আপনার পার্সপেক্টিভে বলছি যে আমার কাছে মনে হয়েছে যে আগেকার দিনের যারা সংগঠক ছিলেন প্লেয়ারদের সাথে বড় ভাইয়ের মতো মিশতো। খুব মানে অতটা প্রফেশনাল ছিল না যে তুমি খেলতেছো, ইউ হ্যাভ টু পারফর্ম ফর মি অর ফর দ্য টিম। হারও অসুবিধা নাই, গিভ ইউর বেস্ট।
আচ্ছা, মানে ওই আস্থার জায়গাটা আমি দেখতাম আমার আব্বার টাইমের সংগঠকদের থেকে প্লেয়াররা পেত, যে খারাপ করলে অসুবিধা নেই, বড় ভাই দেখবে, মানে ওইরকম একটা আন্ডারস্ট্যান্ডিং বাই ডিফল্ট ক্রিয়েট করেছিল। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগতো। তো ওই জিনিসটা আমি ন্যাচারালি পিক করেছি, মানে এমন না আমাকে বসিয়ে কখনো বলেছে এইভাবে এইভাবে করো। আর মানে যেহেতু বাবা ছেলের একটা আলাদা সম্পর্ক থাকে, আপনার স্বাভাবিকভাবেই আপনার কথার প্রসঙ্গে মানে যে অ্যাডভাইসগুলো দেয়, মানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় ওইগুলাই অ্যাডভাইস, স্পেসিফিক্যালি বসে এটা এটা এভাবে করো এরকম না। অবশ্যই না। মানে আপনি কি ওইটা নিজের ক্ষেত্রে প্রচলন ঘটাতে চান, কিংবা আপনি আমি নিজের করাতে অভ্যাস চাই, করতে চান? যে আমি করাতে এই যে চাই এবং প্লেয়ারদের আমি সাথে, প্রতিনিয়ত এই জিনিসটা করার চেষ্টা করি আমার এরিয়াতে। তার মানে ক্রিকেট বোর্ডে নিশ্চয়ই আপনি সেটা যতটুকু সুযোগ পেয়েছেন সেখানে আসলে কতটুকু কাজে লাগাতে পেরেছেন? না, যেহেতু আপনার গেম ডেভেলপমেন্ট আমার এরিয়া, ন্যাশনাল টিম আমার এরিয়া না, সো গেম ডেভেলপমেন্টে আন্ডার 19 এজ গ্রুপের প্লেয়ারদের সাথে আমি ওইভাবে মেশার চেষ্টা করি, কোচদের সাথে। এবং মানে আমি ওই সেম কালচারটা আমার ম্যানেজমেন্টের মধ্যে ক্রিয়েট করার চেষ্টা করি, যে প্লেয়ারদের সাথে এইভাবে মেশা উচিত, বলে বলে না, একটা এক্সাম্পল সেট করে, যে একটা ভালো পরিবেশ থাকবে, খারাপ করলে করুক, আমরা অ্যাডভাইস দিব, সো দ্যাট একটা প্লেয়ারের এনকারেজড হবে এবং বেস্ট আউটপুটটা যেন প্লেয়াররা দিতে পারে, এনকারেজড ফিল করে, নট দ্যাট যে আপনি ডিরেক্ট বলে এভাবে এভাবে করতে হবে। বাবার হাত ধরে আপনার আশা, এটা সবার হয় না, একটা লিগেসির মতো কিংবা একটা পরম্পরার মতো, যেটা খুব কম সংখ্যক মানুষেরই বাংলাদেশে হয়েছে এই অভিজ্ঞতা। কিন্তু এটা কি আপনাকে কখনো পজিটিভভাবে দেখায় নাকি নেগেটিভভাবে? যে সবাই হয়তো বা চেনে যে কায়সার সিনহার ছেলে, আফজালুর রহমান সিনহার ছেলে, কায়সার ভাইয়ের ছেলে, এইভাবে কি পরিচয়গুলো আপনাকে কখনো ব্যথিত করে, নাকি আসলে এটা আপনাকে প্রেরণা দেয়? আমি সবসময় প্রাউড ফিল করি, বাট মানে ওইটা আমাকে আরও উৎসাহিত করে যেন আমি আমার কাজটা ঠিকমতো করতে পারি, বাবার নামটা যেন আমি প্রশ্নবিদ্ধ কোনোভাবে যেন না হয়ে যায়, এই চ্যালেঞ্জটা সবসময় থাকে। কারণ মানে আমার বাবার মানে যে লেভেলের সংগঠক ছিল ওইটার সাথে আমি কখনো নিজেকে মিলাবো না। আমি নিজের কাজটা করার চেষ্টা করি, যা শিখেছি বা এখনও যা কন্টিনিউয়াসলি শিখছি, ওইভাবে আমি আসলে জিনিসটা চিন্তা করি না। মানে আমি যেটা বললাম আপনাকে, কায়সার সিনহার ছেলে, এটা আমার শুনতে ভালো লাগে। মানে এমন না যে এটা আমি আমার আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে যাচ্ছি যে ফাহিম সিনহা কেন বলছে না। এটা যদি আমি কাজ দিয়ে প্রমাণ করতে পারি, একদিন না একদিন বলবে, এবং বললেও কায়সার সিনহার ছেলে হিসাবেই বলুক, ওইটাই আমার ভালো লাগার জায়গা। কেমন এনজয় করছেন? মানে ক্রিকেট বোর্ডের দায়িত্ব যেটা ভেবে আপনি ঢুকতে চেয়েছিলেন, সেটা কি এনজয় করছেন, নাকি আসলে আমলাতান্ত্রিক জটিলতাই বলি, বোর্ডের নানা ধরনের সীমাবদ্ধতাই বলি, কাজের ক্ষেত্রে আপনি কি আসলে সেই কাজটুকু করতে পারছেন যেটা আপনি চেয়েছিলেন? মানে আমি আসার পরে আমি তো ছিলাম লজিস্টিক্সে, তো লজিস্টিক্সে তো ক্রিকেটিং কিছু নেই, বাট তারপরেও আমি আপনার ক্রিকেটিং ডিপার্টমেন্টের মধ্যে আমার একটা ইচ্ছা ছিল সবসময় গেম ডেভেলপমেন্টে কাজ করব। গেম ডেভেলপমেন্টে আমার কিছু আইডিয়াস ছিল, যেটা আমি আমাদের আগের যে চেয়ারম্যান ছিলেন ডেভেলপমেন্টের, সুজন ভাই, খালেদ মোহাম্মদ সুজন ভাই, ওনার সাথে আলাপ করেছিলাম, উনি পছন্দ করেছিলেন। যেমন আমি আপনার প্রথম বায়োমেকানিক্সটাকে ইন্ট্রোডিউস করতে সক্ষম হই। আপনার ইন্ডিয়া থেকে আমরা একটা বায়োমেকানিক্স এক্সপার্ট নিয়ে আসি কোচদেরকে ট্রেন করার জন্য, থিওরিটিক্যাল পার্টটা করার পরে আমরা প্র্যাকটিক্যাল পার্টটাতে যাই, যেটা হচ্ছে আপনার ন্যাশনাল একাডেমি অফ ইন্ডিয়া, যেটা NCA, ওখানকার হেড ব্যাটিং কোচ, হেড বোলিং কোচ এবং চিফ কোঅর্ডিনেটর তিনজন আসে আমাদের কোচদের সাথে, তারা প্র্যাকটিক্যাল কাজ করে, প্র্যাকটিক্যালস অফ বায়োমেকানিক্স। সো সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে। আর আমি মনে করতাম শুরু থেকেই যে বায়োমেকানিক্স বা স্পোর্টস সায়েন্সে যদি আমরা ইউজ টু না হই, তাহলে আমরা আস্তে আস্তে অন্য দেশ থেকে পিছিয়ে যাব। আমরা যতই ফ্যাসিলিটি ডেভেলপ করি না কেন, আমাদের স্পোর্টস সায়েন্সে নজর দেওয়াটা খুবই জরুরি। যেটা আমি মনে করি আমরা অনেক দেশের থেকে এখনও পিছিয়ে আছি, বাট এটা কাভার আপ করতে খুব বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না। তো ওই জায়গাটা আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে। বায়োমেকানিক্স এবং মানে স্পেশালি বায়োমেকানিক্সের যে ইনিশিয়েটিভটা, ওইটা আমাদের মধ্যে আমাদের বোর্ডে শুরু হয়ে গেছে। এখন জাস্ট ম্যাটার অফ টাইম, আমরা যত পারি জিনিসটাকে যদি একটু
সুন্দরভাবে Advanced আপনার level এ একটু নিয়ে যাওয়া। একটু অ্যাডভান্স লেভেলে আপনার কারিকুলামগুলো গোছাতে পারি, কোচদেরকে জিনিসটা এডুকেট করতে পারি এবং সেটার জন্য বোঝাতে ল্যাব কিংবা ফ্যাসিলিটিস এগুলোও তো দরকার হবে। ফ্যাসিলিটিস এবং ল্যাব এটা নিয়ে কথা হয়েছে। এটা আমার মনে হয় করাটা খুব কঠিন কিছু না, বাট বেসিক যে জায়গাটা আপনার, আমরা একটা অ্যানালিসিস সেন্টারের বিষয়ে আপনার যেটা বায়োমেকানিক্সের বেসিক আপনার একদম ডেটাগুলো থাকতে হবে। অ্যাডভান্সড ইকুইপমেন্টস বাদে আমরা দেখবেন রিসেন্টলি বেশ কিছু অ্যানালিস্টদেরকে আপনার বোর্ডের সাথে ইনভলভ করেছি। আমরা ঢাকা প্রিমিয়ার লিগে আপনার সুপার লিগের টিমগুলোর সাথে আউটসোর্স করে আপনার কন্ট্রাকচুয়ালি সবগুলো টিমের সাথে একটা করে অ্যানালিস্ট দিয়েছি। আমাদের বোর্ডে ইন্ডিয়ান একজন আছে সন্দীপ শর্মা, সে হচ্ছে আমাদের আন্ডার 19-এর অ্যানালিস্ট প্লাস এডুকেটর। সে ইন্ডিয়ার অনেক বড় বড় অ্যানালিস্টকে উনি নিজেই এডুকেট করেছে। তো তার মাধ্যমে আমরা কিছু কোর্স সে ডিজাইন করেছে এবং বাংলাদেশে আপনার এইজ লেভেল থেকে শুরু করে আপনার প্রিমিয়ার লিগ, বিসিএল, এনসিএল সব জায়গায় প্রত্যেকটা প্লেয়ারকে একটা ডেটাবেজের মধ্যে কিভাবে নিয়ে আসতে পারে ওই পথেই কিন্তু আমরা আগাচ্ছি। তো আর বেসিক জিনিস আমরা যেটা স্টার্ট করেছি একদম, এটা মানে বায়োমেকানিক্সের ইনিশিয়াল স্টেজ বলতে পারেন। আমরা যে অ্যানালিস্ট সেন্টারের কথাটা বলছিলাম, যে একটা ক্যামেরা সেন্টার থাকবে, স্কিল ক্যাম্পগুলো আমাদের প্লেয়াররা প্রত্যেকটা টিমেরই, মনে করেন আপনি 19 বলেন, এইচপি বলেন, ন্যাশনাল টিম বলেন, ওই কোচদের সাথে এবং সিলেক্টরদের সাথে আলাপ করে আমরা একটা প্রোগ্রাম সেট করব। স্কিল ক্যাম্পগুলো যেন ওই অ্যানালিসিস সেন্টারের আন্ডারে হয়, মানে ওই ফ্যাসিলিটিটা ব্যবহার করে হয়। তো এর জন্য আমাদের অ্যানালিস্টগুলোকে আর একটু ডেভেলপ করাটা প্রয়োজন। কয়েকটা কোর্স অলরেডি হয়ে গেছে, তো খুব তাড়াতাড়ি আমার মনে হয় আমাদের এই জায়গাটায় দক্ষতা বেড়ে যাবে। কত শতাংশ কিংবা কত পার্সেন্ট আপনার মনে হয় যে আসলে আপনি ইমপ্লিমেন্ট করতে পেরেছেন, কিংবা কোনো জায়গায় কি আক্ষেপ রয়ে গেছে কিনা? কোনো কিছু চেলে তো রাতারাতি করা সম্ভব না। মানে আমি আসছি যখন এক ধরনের কালচার, ধরেন আমি একটা জিনিস ইনপুট দিচ্ছি, ওই জিনিসটা নিচ্ছে, বাট ওই জিনিসটা এক্সিকিউট করাটা একটা চ্যালেঞ্জ। মানে যে কোনো জিনিসই আপনার নতুন কোনো আইডিয়া এক্সিকিউট করাটা একটা চ্যালেঞ্জ, এটা একটু সময় লেগে যায়। হয়তো আপনার প্রথম 3 বছর সময় লেগেছে, পরবর্তীতে যদি থাকার সুযোগ, মানে কন্টিনিউ করার সুযোগ পাই, তখন হয়তো এগুলাই এক্সিকিউট করতে খুব বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না। যেমন অনেক এরিয়াতে কাজ করার আছে, এটা আমি একা ফিল করি না, এটা হয়তো আরও অনেকে ফিল করে, বাট জাস্ট আপনার ওই ডটসগুলা যদি সবাই মিলে একসাথে মিলাতে পারি, এটা এক্সিকিউশনটা দেখবেন খুব শর্ট টাইমে হয়ে যাবে। সরকারের বিভিন্ন প্রকল্পে দেখি আমলাতান্ত্রিক জটিলতা, সেটাই কি চ্যালেঞ্জ, নাকি আসলে একটা সিস্টেম দাঁড়িয়ে গেছে সেটাকে আসলে চেঞ্জ করাটা চ্যালেঞ্জ? একটা সিস্টেম একভাবে চলছে, ওই জিনিসটাকে চেঞ্জ করে নতুন কিছু এখানে ইনপুট দেওয়াটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ বলতে সময়টা চ্যালেঞ্জ। সবাই রাজি, বুঝতে পারছে, বাট ইমপ্লিমেন্ট করবে কেমনে এবং এক্সিকিউট করবে কেমনে, এইখানে আমাদের হয়তো একটু কোঅর্ডিনেশনের গ্যাপে এটা আমরা দেরি করে ফেলি। আপনার মানে লক্ষ্যটা কি সংগঠক হিসেবে? আপনি কি চান, নিজেকে কোথায় দেখতে চান? মানে আপনি যখন ক্যারিয়ারটা শেষের দিকে যাবেন, কিংবা আরও 10-15 বছর পরে, 20 বছর পরে ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার স্বপ্ন কি দেখেন? না, ক্রিকেট বোর্ডের সভাপতি বা মানে আমি নিজেকে কোন জায়গায় দেখতে চাই, মানে আমি নিজেকে কোনো জায়গায় দেখতে চাই না। মানে আমি চাই যে আমি যতদিন সার্ভ করতে পারবো, বা বাকি ডাইরেক্টরদের সাথে যারা আছে, সভাপতি যিনি আছে, আমরা যতদিন একসাথে কাজ করতে পারবো, এন্ড রেজাল্টটা হচ্ছে বাংলাদেশ টিমের পারফরমেন্স এবং একটা স্ট্রং পাইপলাইন তৈরি করা, আপনার কোচিং প্যানেল তৈরি করা, অ্যানালিস্ট প্যানেল তৈরি করা, ফিজিওথেরাপিস্টের প্যানেল তৈরি করা। আপনি তো ফাইন্যান্স কমিটিরও চেয়ারম্যান, মানে আমি বলছি যে এই যে ক্রিকেট বোর্ডে এত বড় অর্থ কিংবা এত বড় ম্যানেজমেন্ট করাটা মানে আপনার জন্য কি একটু চ্যালেঞ্জিং কিনা? কেন আপনি নিজে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, কিন্তু ক্রিকেট বোর্ডের টাকা ম্যানেজ করতে হচ্ছে আপনাকে। এটা এক অর্থে বাংলাদেশেরই টাকা, মানে জনগণেরই টাকা। মানে আমি বলছি সেই টাকাটার ক্ষেত্রে ট্রান্সপারেন্সি এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার চিন্তা থাকে কেমন? এটা আপনার মানে এখানে কিছু ইন্টারনাল ব্যাপার আছে। আপনার ক্রিকেট বোর্ডের টাকা হ্যান্ডেল করাটা খুব বেশি চ্যালেঞ্জিং বলে আমার মনে হয় না, কারণ এটা খুব সিস্টেম্যাটিক্যালি আমাদের ডিপার্টমেন্টগুলো চলে, প্রসেসগুলো খুব সিস্টেম্যাটিক। এখন ডিসিশনগুলো আমরা ঠিক নিচ্ছি কিনা ওইটা হচ্ছে কোয়েশ্চেন। আচ্ছা, এখন ধরেন 25 জনের বোর্ড, এখন আমরা 10 জনের বোর্ড আছি। এখন আমরা কোনো একটা ইনভেস্ট করছি বা কোনো একটা অপারেশন বা কোনো একটা ইভেন্ট চালানোর জন্য যে অপারেশনাল খরচগুলো আছে,
ওগুলা প্রপারলি হচ্ছে কি না, ওইগুলো আরেকটু আপনার এফিশিয়েন্ট করা যায় কিভাবে, যেটা প্রথমে বলেছিলাম, আপনার এফিসিয়েন্সি ডেভেলপ করাটাও একটা কন্টিনিউয়াস প্রসেস। আমি আজকে একটাতে সেটেল হয়ে গেলাম, ওইটা আগামী 2 বছরের পরও জিনিসটা সেম লেভেলের এফিসিয়েন্সি ক্যারি করবে কি না, এটা যদি আমরা নিজেদেরকে কন্টিনিউয়াসলি ডেভেলপ না করি, এটার বিবেচনা আমরা করতে পারবো না। আচ্ছা, একদমই শেষের দিকে জানতে চাই যে আপনার এই সংগঠক হতে গেলে তো আসলে সময় দিতে হয় প্রচুর, ফ্যামিলিতে কোনো ক্রাইসিস হয় কিনা, কিংবা আপনার ফ্যামিলি থেকে আসলে নেক্সট জেনারেশনও আসলে এই খেলার জগতে আসতে চায় কিনা? যেমন আমি তো মনে করি যে মানে আমার বাবা যেহেতু আপনার মাঠে যেত, খেলা দেখতে যেত, আমাকে নিয়ে যেত, অনেক খেলা দেখতে গিয়ে অনেক খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে। যেমন আবাহনী মোহামেডানের খেলা, মানে 2বার গিয়েছি, একবার ফুটবল, একবার ক্রিকেট, 2বারই গন্ডগোল ওই পল্টন গুলিস্তান স্টেডিয়াম, জাতীয় স্টেডিয়ামে। তারপরে সার্কের ফাইনাল, তখন বাবরি মসজিদের একটা ইনসিডেন্ট হচ্ছিল, ওইখানেও হয়ে গেছে। জি হ্যাঁ, তো যাই হোক, তারপরেও কিন্তু আমাকে নিয়ে যেত। আচ্ছা, তারপরেও নিয়ে যেত, খেলা দেখতাম। এখন মনে করেন যেহেতু একটা অন্যরকম পরিস্থিতি, একটু তো ব্যস্ততা বেড়ে গেছে, তো এই ব্যস্ততা ফ্যামিলি বুঝে, সো অবশ্যই ফ্যামিলির সাপোর্ট আছে বলে এখন পর্যন্ত হোপফুল যে ভালো কিছু হবে। নেক্সট জেনারেশন কি খেলাধুলায় আসবে, কিংবা আপনি চান যে আসুক? 2 মেয়ে, বড় ছেলে ছোট, তো ছেলে আর একটু বড় হলে যেভাবে আমার বাবা আমাকে মাঠে নিয়ে যেত, ওকেও নিয়ে যাব, কোনো ফোর্স করব না আমি। আমার ধারণা যে আমি যেভাবে আমার ইন্টারেস্টটা গ্রো অটোমেটিক্যালি হয়েছিল, ওর যদি হয় ও আসবে, খেলবে। তার মানে কি সিনহা পরিবারের যে খেলাধুলায়, বাংলাদেশের খেলাধুলায় অবদান, সেটা থাকবে, কন্টিনিউ থাকবে, আপনার হাত ধরেই হোক, আপনার নেক্সট জেনারেশনের হোক, সেটা দিয়ে আমরা শেষ করতে চাই আপনার কথা শুনে। এটা অবশ্যই একটা ইন্টেনশন আছে। আমার বিশ্বাস যে আমার সাথে মাঠে আসলে কিভাবে সব কিছু পরিচালিত হচ্ছে, এটা দেখলে তো একটা আগ্রহ জন্মানোর একটা মানে ন্যাচারাল ইনস্টিংক্ট থাকেই। ধন্যবাদ আপনাকে ফাহিম সিনহা আমাদের সময় দেওয়ার জন্য। আমরা মনে করি যে সিনহা পরিবারের বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যে অবদান, সেটা ধারাবাহিকতা থাকবে, ফাহিম সিনহার হাত ধরে তো থাকবেই আগামী অনেক বছর, তারপরে তার উত্তরসূরিরাও আসবেন এবং কায়সার সিনহার যে পরম্পরাটা শুরু করেছিলেন সেটা আসলে অব্যাহত থাকবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। ক্লাবের অনেক কিছুই কিন্তু আসলে এই পরিবারের সঙ্গে জড়িয়ে, সেটা অন্য আরেকদিন গল্প হবে। আজকের মতো এখানেই শেষ করছি।